যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক সহ নানা চ্যালেঞ্জে কমেছে রপ্তানি আয়। পুনরুদ্ধারে অভ্যন্তরীণ সংকট নিরসন ও নীতি কৌশল গ্রহণের তাগিদ। চীনে রপ্তানি বাড়াতে প্রয়োজন পণ্য বৈচিত্র্যকরণ। যৌথ উদ্যোগ ও দেশটির প্রযুক্তিতে মিলতে পারে সুফল, বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে আসবে বিদেশি বিনিয়োগ, জানালেন অর্থমন্ত্রী। ইলিশ রপ্তানি বাড়াবে সরকার, বললেন কৃষিমন্ত্রী। বিদেশি কোম্পানির তালিকাভুক্তিতে অনীহা, তৈরি হচ্ছে বৈষম্য, মন্তব্য আইসিবি চেয়ারম্যানের। বেসরকারি খাত শক্তিশালী করার পরামর্শ। এলপিজির দাম কমালেও বাজারে নেই প্রভাব। আগের মতোই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে সিলিন্ডার কেনার অভিযোগ ক্রেতাদের। স্বাগত স্টার বিচ টুডেতে। আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ শুল্কের প্রভাবে বৈশ্বিক বাণিজ্য নীতিতে নানা টানাপোড়েন আর দেশে রাজনৈতিক পালাবদল ও জ্বালানি সংকটের ফলে কমেছে রপ্তানি আয়। এমন কারণ তুলে ধরে ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি আয় পুনরুদ্ধারে কাস্টমস ও ব্যাংক জটিলতার সমাধান করতে হবে। প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে উৎপাদন ব্যয় কমানোর উপর জোর দেওয়ার কথা বলেছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। একদিকে রাজনৈতিক পালাবদল, অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের সংঘাত, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কারোপ এবং দেশে জ্বালানি ও সরবরাহ সংকট, এমন এক কঠিন বাস্তবতায় শেষ হয়েছে 2025-26 অর্থবছর। সদ্য বিদায় নেয়া অর্থবছর শেষে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে 48 বিলিয়ন বা $4,800 কোটি, যা আগের চেয়ে $28 কোটি কম। তবে উদ্বেগের বিষয় হলো, পুরো অর্থবছরের 12 মাসের মধ্যে 9 মাসই আয় কমেছে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি পুনরুদ্ধারে অভ্যন্তরীণ সংকট যেমন কাস্টমস ও ব্যাংক জটিলতার সমাধান করতে হবে। প্রবৃদ্ধি না দেখার কারণ হলো, প্রথম কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে সেল কমার কারণে, আনপ্রেডিক্টেবল ট্রাম্প ট্যারিফের কারণে এবং ট্রাম্প ইরান যুদ্ধের কারণে বায়াররা অর্থনৈতিকভাবে পর্যদস্ত। লোকালি আমি যখন গ্যাস সংকট পড়ি তখন আমি কিন্তু টাইমলি শিপমেন্ট করতে পারি নাই। ব্যাংকের অসহযোগিতার কারণে আমি টাইমলি ব্যাক টু ব্যাক করতে পারি নাই, টাইমলি শিপমেন্ট করতে পারি নাই। গেল অর্থবছরে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের আয় কমেছে 1.64%। তবে চামড়া, পাট, হোম টেক্সটাইল এবং প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে, যদিও কৃষি পণ্যে সামান্য কমেছে। রপ্তানির ধীরগতি প্রসঙ্গে একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতিকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। একই সময়ে চীন, ভারত সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলো ইউরোপের বাজারে আগের চেয়ে বেশি রপ্তানি করায় চাপে পড়েছে বাংলাদেশ। 2026-27 অর্থ বছরে যদি আমাদের সেখান থেকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে আমাদের এই যে রপ্তানি বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণ, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমানো, এইসব বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। কিন্তু আমাদের উদ্যোক্তারা তো অনেক সমস্যারও সম্মুখীন হচ্ছেন। তারা যখন নাকি ব্যাংক থেকে ঋণ নিতে যাচ্ছেন, তখন তারা 12-13% ঋণ নিতে হচ্ছে। আমাদের অন্যান্য যেসব সুযোগ সুবিধা, প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া, সেগুলোর ক্ষেত্রে অনেক ব্যত্যয় বিচ্যুতি হচ্ছে। আবার এলডিসি গ্র্যাজুয়েশনের সময়ও চলে আসছে। তো সবটা মিলে এই বছরটাও খুবই চ্যালেঞ্জিং হবে। জুন মাসের বড় প্রবৃদ্ধি কিছুটা স্বস্তি দিলেও এটি ধরে রাখতে সরকারকে নীতিগত কৌশল নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের, যেখানে নতুন বাজার, উৎপাদন ব্যয় কমানো, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর উপর জোর দিতে হবে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, দেশের রপ্তানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে সংবাদের পরের অংশে। যাচ্ছে অন্যান্য খবরে। চীনের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি সামাল দিতে তৈরি পোশাকের বাইরে চামড়ার মতো সম্ভাবনাময় খাতের মানোন্নয়ন ও রপ্তানি বৈচিত্র্যকরণ জরুরি। এ লক্ষ্যে দেশীয় শিল্পে উৎপাদন খরচ ও শুল্কের চাপ কমাতে কাঁচামাল উৎপাদনে চীনা প্রযুক্তি ব্যবহার ও যৌথ উদ্যোগ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে দেশে টেকসই বিনিয়োগ বাড়াতে চীনা অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত চালুর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। চীন থেকে আমদানি করা প্রযুক্তি ও কাঁচামালের ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি। এর ফলে বেইজিং থেকে সর্বোচ্চ আমদানি করে ঢাকা। 2024-25 অর্থবছরে যার পরিমাণ ছিল $18.56 বিলিয়ন। এর বিপরীতে রপ্তানি ছিল $1 বিলিয়ন কম।
বিশাল এই বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি চাপ হ্রাস করার জন্য স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদনে চীনা প্রযুক্তি ব্যবহারের ও যৌথ বিনিয়োগ বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। ওদের যে যন্ত্রাংশ আমরা আনছি সেগুলো যদি আমরা এখানে তৈরি করতে পারি, আমরা শুধু আমাদের নিজস্ব যে চাহিদা আছে সেটাই পূরণ না, আমরা হয়তোবা আমাদের আশেপাশে দেশে এগুলো এক্সপোর্টের দিকে যেতে পারবো। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক থেকে বেরিয়ে এসে রপ্তানি বৈচিত্র্যকরণে নজর দিতে হবে। এতে চীনের রপ্তানি বেড়ে কমে আসবে বাণিজ্য ঘাটতি। সকল নীতি একটা সেক্টরকে ফোকাস করে ডেভেলপ করবেন, তখন হয় কি কোনো কারণে যদি আপনার ওই সেক্টরটা ফেল করে তখন আপনার টোটাল ইকোনমি কলাপস করার একটা ঝুঁকি তৈরি হয়। এখন বাংলাদেশের উচিত হবে যেগুলোর বাইরে অন্য যেগুলো রিলেটিভলি সিম্পল টেকনোলজিতে করা যায়, যেমন লেদার ফুটওয়্যার, নন লেদার ফুটওয়্যার, এই সেক্টরগুলোতে আমরা যদি জয়েন্ট ভেঞ্চারে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে তারপরে যদি চায়নার বাজার বা পৃথিবীর অন্য বাজারে বিক্রি করতে পারি, সেটা আমাদের জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্য বিনিয়োগ বাড়াতে চট্টগ্রাম ও মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালুর তাগিদ দেন অর্থনীতিবিদরা। এমন চুক্তি করা উচিত আমরা হয়তো ইনিশিয়ালি অত বেশি যদি চায়নাকে শূন্য শুল্কের সুবিধা না দিয়ে আমরা যদি লং টার্ম বেসিসে আমাদের ট্যারিফ আমরা খুলব, শুল্কের দরজাটা খুলব, তাহলে হয়তো সেটা আমাদের জন্য লাভবান হবে, যদি এটার সঙ্গে একটা ভালো শক্তিশালী বিনিয়োগ চুক্তি থাকে। বেইজিংয়ের অর্থনৈতিক করিডোর ও শুল্কমুক্ত সুবিধা দ্রুত কাজে লাগাতে না পারলে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে এই বিশাল ঘাটতি সামষ্টিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি হবে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। দেশে চীনের বড় বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে বন্দরের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান এই নগরীকে আঞ্চলিক লজিস্টিক হাবে পরিণত করা হবে। এদিকে বাণিজ্যমন্ত্রী বলেছেন মানুষের জীবনমান উন্নয়নে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। পৃথক এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন ইলিশের উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। শনিবার চট্টগ্রাম বন্দর এলাকায় সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাবে পরিণত করা হবে। এ সময় তিনি জানান বন্দরে চীন ও কোরিয়ার বিনিয়োগ আসবে। লজিস্টিক্যাল হাব হয়ে গেলে, পোর্টগুলো হয়ে গেলে, চাইনিজ জোন, কোরিয়ান জোন সব মিলে চট্টগ্রামে যে সম্ভাবনা এতে যে আমরা এটাকে সঠিক রূপ দিতে পারবো, এবং এখানে যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটা খালি বাংলাদেশের অর্থনীতিতে নয়, এটা চট্টগ্রাম এই অঞ্চলে জনগণের ভাগ্য পরিবর্তন করবে আমরা আশা করি। এদিকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন সরকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দেয় এবার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। বাস্তবতার সামনে রেখেও জিডিপির 2% নিয়ে যাওয়া বরাদ্দ, এটা বেশ একটা সাহসী ব্যাপার। সেভাবে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বেড়েছে, প্রায় 69,000 কোটি টাকার বরাদ্দ এসছে, প্রায় 6% বাজেটের। সবার জন্য একটা আই ওপেনার, যারা আমরা এখানে কাজ করছি প্রত্যেকের জন্য একটা আই ওপেনার। এটাকে যতটুকু বেশি সমন্বিত করা, যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেটা রিটার্নটা তুলে আনা, এটার জন্য ইনশাল্লাহ আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করব। অন্যদিকে চট্টগ্রামে পৃথক এক মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী জানান আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ায় সরকার ইলিশ রপ্তানিতে মনোযোগ বাড়াচ্ছে। উৎপাদন বাড়াতে নেওয়া হচ্ছে নানা প্রকল্প। গোলালুর প্রোডাকশন সারা বাংলাদেশে এত লক্ষ হেক্টর হবে। আমরা তখন জেলা ওয়াইজ, ডিভিশন ওয়াইজ, উপজেলা ওয়াইজ, ইউনিয়ন ওয়াইজ আমরা তখন টার্গেট দিতে পারবো। চাহিদা এত, এর উপরে উৎপাদন করার প্রয়োজন নেই। যদি আমরা রপ্তানি করি তখন রপ্তানির জন্য আরেক গ্রুপকে বলবো তোমরা এত একর আবার প্রোডাকশন করো, এটা রপ্তানিতে যাবে। তার মানে উৎপাদনের সাথে চাহিদার সামঞ্জস্যতা যখন আসবে তখন আর মধ্যস্বত্বভোগীরা এই সুযোগটুকু নিতে পারে না। এ সময় মন্ত্রী জানান কৃষকের ফলন বছর জুড়ে সংরক্ষণ করতে ইউনিয়নগুলোতে ছোট আকারে হিমাগার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। যেখানে যেটা উৎপাদন হবে ওই ইউনিয়নেই তার একটা কোল্ড স্টোরেজ থাকবে, মিনি কোল্ড। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এলপিজির দাম অনেক কমলেও খুচরা পর্যায়ে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে ক্রেতাদের। নির্ধারিত দরে রাজধানীতে মিলছে না 12 কেজির সিলিন্ডার। বিক্রেতাদের দাবি বিইআরসির বেঁধে দেয়া দামে তারা পরিবেশকদের কাছ থেকে এলপিজি কিনতে পারছেন না।
অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন তারা নির্ধারিত দামেই সিলিন্ডার বিক্রি করছেন। বৃহস্পতিবার জুলাই মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1528 টাকা নির্ধারণ করে বিইআরসি। তবে এই দামে মিলছে না সিলিন্ডার। রাজধানীর মগবাজার এলাকায় এই খুচরা দোকানে বিক্রি হচ্ছে 1650 টাকায়। ক্যামেরার আড়াল থেকে বাড়তি রাখার পেছনে নানা যুক্তি তুলে ধরছেন দোকান মালিক। কাস্টমারের দামই না 1528 করে। শুধু মগবাজার নয়, রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বাড়তি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। খুচরা পর্যায়ের এলপিজি বিক্রেতাদের দাবি, সরকার নির্ধারিত দামেই তারা পরিবেশকদের কাছ থেকে কিনতে পারেন না। এজন্যই অনিচ্ছা সত্ত্বেও নিতে হয় বাড়তি দাম। 40 টাকা লাভ থাকে। আমার স্টাফের বেতন আছে 20,000 টাকা, একটা স্টাফের বেতন 20,000 টাকা। দোকান ভাড়া দেওয়া লাগতেছে, গোডাউন ভাড়া দেওয়া লাগতেছে। এই খরচ যদি আমার পোষায় না। তা আল্লাহর বলি মনে কি মনে ডেলি গ্যাস যায় 5টা 7 টাকার পর যদি 5,000 টাকা আমার জরিমানা দেওয়া লাগে। গ্যাসটার দাম বাড়ার কারণে তাদের যে উপর থেকে যে ফেটটা উঠে গেছে, মানে তারা গ্যাস ইউজ করতে চায় না। এই জন্য আমরা যার কারণে বাধ্য হয়েছি কমাইয়া বিক্রি করার জন্য, যাতে মানুষের এটা আবার ফিরে আসে গ্যাসের প্রতি। যদিও পাইকারি বিক্রেতারা এই অভিযোগ অস্বীকার করছেন। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে তৈরি হওয়া সংকট কমে যাওয়ায় নির্ধারিত দামেই এলপিজি বিক্রি করছেন তারা। সরকারি নির্ধারিত মূল্য 1528 টাকা রাখতেছি, আর বাসায় বাড়িতে পৌঁছাই দিলে সেক্ষেত্রে 1600, 1550 এরকম রাখতেছি। 2 জুলাই 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয় 350 টাকা। এর আগে জুনে কমানো হয়েছিল 55 টাকা। অবশ্য মে মাসে 1 লাফে বাড়ানো হয়েছিল 599 টাকা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশে ব্যবসা করা বিদেশি কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ায় বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করেন আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা মুনাফা করলেও তা এদেশের জনগণের সঙ্গে ভাগ করছে না। রাজধানী এফডিসি মিলনায়তন আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যায় বিদেশি কোম্পানি ব্যবসা পরিচালনা করলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা হাতে গোনা। বেশিরভাগ প্রতিষ্ঠান তালিকার বাইরে থাকায় তাদের মুনাফার অংশ থেকে বঞ্চিত হচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। মানে নীতিটা হতে হবে নিউট্রাল। এই পরিস্থিতি বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করে উল্লেখ করে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, বিষয়টি নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে প্রয়োজনীয় আলোচনা হচ্ছে না। ইউনিলিভার আছে না, আপনারা লাক্স সাবান ব্যবহার করেন, ওদের কি জানি ফেয়ার লাভলি, এই সবই তো ব্যবহার করেন। এটা কিন্তু বোম্বে স্টক এক্সচেঞ্জ লিস্টেড কোম্পানি। লিস্টেড মানে ইন্ডিয়া জনগণের কাছে মালিকানা বিক্রি, লিস্টিং হওয়া মানে মালিকানা বিক্রি করা। পাকিস্তানের লিস্টেড কোম্পানি, থাইল্যান্ডের লিস্টেড কোম্পানি, শুধু ঢাকাতে নাই। তাহলে বুঝছেন আপনারা কিভাবে ঠকতেছেন, আপনারা তাদের প্রোডাক্ট কিনতেছেন, কিন্তু তাদের প্রফিটের ভাগিদার আপনারা না। এটা কোথাও আছে পৃথিবীতে? রাজধানীর এফডিসি মিলনায়তনে আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে তিনি আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়োজন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিত করা এবং বেসরকারি খাতকে শক্তিশালী করা। যে আপনি যদি ভালো কোম্পানি, বড় কোম্পানি, বিদেশি কোম্পানির মালিকানা জনগণকে না দেন, তাহলে আপনার একটা হায়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস হবে না। যে ইকোনমিতে মিডল ক্লাস দুর্বল থাকে, আপার মিডল ক্লাস আরো বেশি দুর্বল থাকে, সেই ইকোনমি সামনে এগোয় না। আমার দুঃখ হচ্ছে যেগুলো আপনার যথেষ্ট পরিমাণ রিটার্ন দিচ্ছে, ট্রানজ্যাকশন জেনারেট করতেছে, সেগুলো আপনার ক্যাপিটাল মার্কেট লিস্টেড না। এ সময় তিনি নীতি সুধার কমানো, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার দেয়া, ব্যাংকিং খাতে সুশাসন ও পুঁজিবাজারকে আরও কার্যকর করার উপর জোর দেন। সামনে এগিয়ে আসতে পারে, আমি ইকোনমির হাল ধরতে পারে। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। এইচএসবিসি ব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মীরা। শনিবার রাজধানী পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। তাদের অভিযোগ, শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি কর্পোরেট জালিয়াতির নজির স্থাপন করেছে এইচএসবিসি বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের কাছে কর্মীদের ছাঁটাই উল্লেখ করলেও বাস্তবে 257 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। মূলত শ্রম আইন অনুযায়ী কর্মীদের প্রকৃত পাওনা থেকে বঞ্চিত করতে দ্বিচারিতার আশ্রয় নিয়েছে ব্যাংকটি। চাকরিচ্যুতরা অভিযোগ করেন, তাদের নেয়া গৃহঋণ সুদ 3% হলেও চাকরিচ্যুতির পর তাদের থেকে 12% সুদ আদায় করা হয়েছে। এইচএসবিসির বিভিন্ন দেশে ছাঁটাই করা কর্মীদের বেতনের 120 গুণ পর্যন্ত অর্থ পরিশোধ করলেও বাংলাদেশের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি পরিশোধ করেছে মাত্র 15 গুণ সমপরিমাণ অর্থ।
এইচএসবিসি বাংলাদেশ আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া শাখা বন্ধের শর্তগুলো বাধ্যতামূলক নয়। এটি শুধু আমাদের জন্য নয়, দেশের পুরো ব্যাংকিং খাতের জন্য একটি উদ্বেগজনক নজির। এইচএসবিসি বাংলাদেশ নিজেই 60 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দিয়েছে। পূর্ণ উইন্ড ডাউনে অন্য দেশগুলোতে 120 গুণ পর্যন্ত নজির আছে, অথচ বাংলাদেশে তারা দিয়েছে সর্বোচ্চ 15 গুণ। নিজেদের প্রতিষ্ঠানের ইতিহাসের সাথে এবং বাংলাদেশের সাথে এই বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা গ্রামে ভোরের আলো ফুটতেই শুরু হয় ব্যস্ততা। কোথাও গাভীর ডাক, কোথাও দুধ দোয়ানোর শব্দ, সব মিলিয়ে যেন এক প্রাণবন্ত সকাল। দুধই এখন এই গ্রামের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, আয়ের প্রধান উৎস। সাতক্ষীরার তালা উপজেলার সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে জিয়ালা গ্রাম। এটি এখন পরিচিত দুগ্ধপল্লী নামে। কম খরচে অধিক মুনাফা আশায় নারী পুরুষরা বেছে নিয়েছেন এ পেশা। জিয়ালা গ্রামের ঘোষপাড়ায় প্রায় ২০০ পরিবারের ১৫০০ মানুষের বসবাস। এখানকার দুগ্ধ খামারে জার্সি, ফ্রিজিয়ান, শাহিওয়াল ও হলস্টাইন জাতের গরু লালন পালন হয়। প্রতিদিন এই গ্রামের উৎপাদিত দুধ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। সকালে দুধ আমরা খুলনায় রেস্টুরেন্টে বিক্রয় করি, বেকারা দুধ সাতক্ষীরা মিলভিটায় বিক্রয় করি। উৎপাদিত দুধ বিভিন্ন মিষ্টির দোকান, আকিস, মিলভিটা, প্রাণ বিভিন্ন ভাবে সরবরাহ করা হয়। এখানে উৎপাদিত দুধ প্রতি কেজি ৪৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হলেও শহরে কিনতে হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। দুধ বিক্রির বাইরেও এখানে দই, ছানা, ঘি হয়ে উঠেছে গ্রামবাসীর অতিরিক্ত আয়ের উৎস। ১ কেজি দুধ বিক্রয় ৪৫ থেকে ৪৮ টাকা। আমি এই আশেপাশে অত্র এলাকার সমস্ত খামারিদের দুধ নিই, তারা দুই আমার বাড়ি দিয়ে যায়। আমি মিষ্টির দোকান, ছানার কারখানা বিভিন্ন জায়গায় আমি সাপ্লাই দিই। জেলা প্রাণী সম্পদ অফিস জানায়, উপজেলায় প্রতিদিন প্রায় ২ লাখ লিটার দুধ উৎপাদিত হয়। এর মাঝে জিয়ালা গ্রামেই হয় প্রায় ২২,০০০ লিটার। ২ লক্ষ লিটার দুধ এই তালা উপজেলাতে, সেখানে ২২,০০০ লিটার, এটা কিন্তু অনেক বেশি। এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু আমাদের দরকার, আমরা সাহায্য এবং সহযোগিতা দরকার, সেটা আমরা করব ইনশাল্লাহ। দুগ্ধপল্লী হিসেবে পরিচিত পেলেও সড়ক অবকাঠামোর ঘাটতি ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব দূর করার দাবি গ্রামবাসীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, দেশের রপ্তানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব বিরতির পর। আজ আমাদের সঙ্গে থাকবেন কিউএস টেক্সট নিটওয়ার লিমিটেডের চেয়ারম্যান শাফাতুল্লাহ রহমান। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পরে। দেখছেন স্টার বিজ টুডে। দর্শক, রপ্তানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বিজিএম এর সদস্যভুক্ত পোশাক কারখানা কিউএস টেক্সট নিটওয়ার লিমিটেডের চেয়ারম্যান শাফায়েত রহমতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে যারা স্টার নিউজ আজকে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত আছেন সকলে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে একটি বিষয় জানতে চাই যে আমাদের যে তৈরি পোশাকের আমরা দেখেছি বৈশ্বিক যে পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিংবা অন্যান্য অর্থনৈতিক যে পরিস্থিতি রয়েছে, তাতে ক্রয়াদেশ তো অনেকটা কমে গিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি কি? কিন্তু আপনারা যারা রপ্তানির সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন, আপনাদের অবস্থানটা আসলে এখন কি অবস্থায় রয়েছে? বৈষয়িক যে যুদ্ধ অবস্থা বিরাজমান, আপনি জানেন যে আমাদের বাংলাদেশের রপ্তানি খাতে আমরা যে পোশাকগুলো রপ্তানি করি তার মূল ক্রেতাই কিন্তু ইউরোপীয় বাজার এবং আমেরিকার বাজার। দুর্ভাগ্যজনকভাবে দুটি জায়গাতেই কিন্তু এখন যুদ্ধ অবস্থা বিরাজমান। বিশেষ করে রাশিয়া ইউক্রেনের দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের যে প্রভাব ইউরোপের বাজারে পড়েছে এবং আমেরিকার সাথে নানাবিধ, যেমন এখন ইরানের সাথে একটি যুদ্ধ অবস্থা বিরাজমান, যদিও একটি চুক্তির দিকে যাচ্ছে, তথাপি ওই অঞ্চলের লোকজনের মধ্যে যে ক্রয় প্রবণতাটা ছিল বহুলাংশে কমে গিয়েছে। এই কমে যাওয়ার যে কারণেই কিন্তু আমাদের উপরে এটা একটা বিরাট ধাক্কা চলে এসেছে এই বাজারে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের বাজারে তো আমরা উচ্চ শুল্কের একটি ব্যবস্থা দেখেছি এর আগে। সেই উচ্চ শুল্কের প্রভাবে তো অন্যান্য যে দেশ তারাও অনেকটা হয়তো এখানে ভুক্তভোগী হবে। বাংলাদেশের অবস্থানটা কি? অন্যান্য দেশের তুলনায় আমাদের যে সমস্যাটা আমরা আমাদের চোখে দৃশ্যমান হয় সেই জিনিসটা হচ্ছে কাঁচামালের ক্ষেত্রে। আমাদের বাংলাদেশে যে উৎপাদিত কাঁচামালের ক্ষেত্রে আমরা বেসিক টি শার্ট বা বেসিক পোশাক রপ্তানি খাতের 85% আমরা বাংলাদেশে কাঁচামাল উৎপন্ন করতে সক্ষম। কিন্তু যখনই আপনার বৈচিত্র্যময় পোশাকের যে বিষয়টি চলে আসে, বিশেষায়িত পোশাক আমরা যেটাকে বলি, যেমন স্পোর্টস ওয়্যার জাতীয়, সেখানে লাইলন বা আপনার স্প্যান্ডেক্স, এই ফেব্রিক্সগুলো কিন্তু বাংলাদেশে বিশেষায়িত কোনো কোম্পানি আমাদের এখন পর্যন্ত গড়ে উঠে নেই।
এই জিনিসগুলো আমরা আমদানি করি মূলত হচ্ছে চায়না, ভিয়েতনাম সব বিভিন্ন দেশ থেকে আমরা আমদানি করে পরবর্তীতে বাংলাদেশে প্রস্তুত করে আমরা রপ্তানি করি। তা আমদানি নির্ভর পণ্য দিয়ে আপনি যখন রপ্তানি করতে যাবেন স্বভাবতই বাজার মূল্যটা বেশি আসবে, আর ক্রেতা সবসময় কম দামের দিকেই ঝুঁকবে, এটাই বাস্তবতা। শুধুমাত্র বাংলাদেশের শ্রম মজুরি কম বিধায় আমরা এখন পর্যন্ত এই সেক্টরে ভালোভাবে টিকে আছি। তাহলে এই ধরনের পোশাক আমরা উৎপাদনে কেন আসলে এগিয়ে যাচ্ছি না? আমরা তো এখন সেই কম দামের পোশাকই তৈরি করছি, ভালো মানের কিংবা উন্নত আধুনিক যে পোশাকের কথা আমরা বলছি যেগুলো সাধারণত ভিয়েতনাম কিংবা চীন দখল করে আছে, ওই বাজারটা আমরা কেন ঢুকতে পারছি না? আমাদের বাংলাদেশে আপনি একটা জিনিস লক্ষ্য করলে খেয়াল বা দেখবেন, আমাদের যে মেশিনারিজ যে সেক্টরটা, আমি প্রথম থেকে আসি, আমাদের মেশিনারি সেক্টরটা আমরা মেশিনের জন্য পরিপূর্ণভাবে নির্ভর চীনের উপরে। জাপান থেকেও আসে, অন্য দেশ থেকেও আসে, কিন্তু মূলত হচ্ছে আমাদের মূল মেশিনারিজটা আমরা ক্রয় করি চায়না থেকে। অদ্যাবধি বাংলাদেশে এত বছরের মধ্যেও এখন পর্যন্ত একটা মেশিন ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে উঠে নাই। এটা আমাদের অনেক বড় একটা ব্যর্থতা গার্মেন্টসের এই সেক্টরটাতে। ঠিক সেরূপভাবেই আমরা যে বিশেষায়িত পোশাক যেগুলোর কথা বলছি, এটার কাঁচামাল বাংলাদেশে কিন্তু এটা অপ্রতুল্য। এই কাঁচামালের অপ্রতুল্যতার কারণে কিন্তু সেই ধরনের বিশেষায়িত ফ্যাক্টরিগুলো বাংলাদেশে গড়ে ওঠে নাই, যেগুলো আমরা আমদানি করছি বাইরে থেকে। তুলা চাইলেই আপনি বাংলাদেশে উৎপাদন করতে পারবেন না, আমাদের যতটুকু সীমিত আছে তাই আমাদেরকে কিন্তু নির্ভর করতে হচ্ছে। যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে ব্রাজিল থেকে একটি ঘোষণা এসেছে, আমরা যদি তাদের কাছ থেকে আনি তারা শুল্কমুক্ত আমাদেরকে দেওয়ার ব্যাপারে একটা আলাপ আলোচনা চলছে। আর আমেরিকার বাজারে যে কথাটি বললেন, আমেরিকা আমাদের উপর শুল্ক ধার্য করে দিচ্ছে একের পর, নির্দিষ্ট কোনো শুল্ক কিন্তু তাদের মানে সেটেল নেই। যখন আমরা একটি পণ্যের বাইরে পাঠানোর জন্য এটার একটি নির্ধারিত মূল্য নির্ধারণ করি, অর্থাৎ আমাদের যে কস্ট কনজামশনটা করি, আমরা যে কী পরিমাণ খরচ আমাদের যাবে, আমরা সেই শুল্কটা যখন পরিমাপটা করি, কিন্তু রপ্তানি করার আগে যখন আমরা আবার দেখি যে শুল্কের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে, ক্রেতা কিন্তু আমাদেরকে সেটা দিতে রাজি হচ্ছে না। ক্রেতা আমাদেরকে যেই রেটে অর্ডার করেছে সেই রেটই তারা নিতে চাচ্ছে, সেটার বাড়তি চাপটাও কিন্তু আমাদের উপর পড়ছে। শুল্ক তো আসলে ওখানকার ক্রেতার দেওয়ার কথা ছিল, বাস্তবতা আসলে ভিন্ন কেন? বাস্তবতা ভিন্ন, আসলে ক্রেতা দেওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে তাদের ওই বাজারটা তারা দখল করার জন্য তারা অধিকাংশ ক্ষেত্রে চেষ্টা করে কি, যারা আমরা মূল উৎপাদনকারী বা উৎপাদকের কাছ থেকেই যদি তারা ফ্যাসিলিটিসটা নিতে পারে, মোটামুটি যদি একটা 25% বা 30%, 50% যদি আমাদের কাছ থেকে তারা আদায় করতে পারে, তাদের বাজারে তারা মূল্যটা সহনীয় পর্যায়ে রাখতে পারে, তাদের ব্র্যান্ড ভ্যালুটা তারা ধরে রাখতে পারে, যার ফলে তাদের পণ্যটা যেন ক্রেতা কিনে, অর্থাৎ ক্রয় সীমার মধ্যে থাকে, সেই জন্যই তারা কিন্তু প্রেশারাইজ করতেছে আমাদের। তার মানে বাড়তি যে মূল্যটা, অর্থাৎ শুল্কের ফলে যে অতিরিক্ত মূল্যটা এখানে যোগ হচ্ছে, সেটি আসলে এখানে ক্রয় মূল্য থেকে তারা কমানোর চেষ্টা করছে। তাহলে এই যে আমরা বিদেশিদের সঙ্গে আমরা বিভিন্ন সময় বলছি আমরা পণ্য রপ্তানির ক্ষেত্রে বার্গেইন, আমাদের সক্ষমতা বাড়ছে না কেন? এখন তো আমরা তৈরি পোশাকে অনেকটা শক্তিশালী অবস্থানে রয়েছি, কেন আমরা ক্রেতাদের সঙ্গে বার্গেইনে আরও বেশি এফিসিয়েন্সি দেখাতে পারছি না? আমরা এটার মূলত একটি কারণ আমার দৃষ্টি থেকে, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যদি বলতে যাই, আমাদের যে রাজনৈতিক যে একটা অস্থিরতা বিরাজমান, ক্রেতা কিংবা যারা আমদানিকারক তারা সবসময় চায় যে নির্দিষ্ট সময়ে যেন আমরা পণ্যটি তাদের হাতে পৌঁছে দিতে পারি, গুণগত মান অক্ষুণ্ণ রেখে। আমাদের দেশের আপনার জানেন যে দীর্ঘমেয়াদী সবসময় আমরা একটা জ্বালানি সংকট, তারপর আপনার বিদ্যুতের পাশাপাশি হচ্ছে গ্যাসের একটা সমস্যা আমরা সবসময় পরিলক্ষিত করি। এইসব কারণে আমাদের উৎপাদন ব্যয়টা হয়ে যায় বেশি, এবং নানাবিধ কারণে অচল অবস্থা, শ্রমিক আন্দোলন, ইচ্ছাকৃতভাবে তৈরি করা কিছু জিনিস থাকে পার্শ্ববর্তী দেশের ইন্ধনে বা অন্যান্য দেশের ইন্ধনে, কিন্তু এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য একটা চরম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখে, যার ফলে আমরা নির্দিষ্ট সময় যে লিড টাইমটা থাকে সেই সময়ে আমরা পণ্য রপ্তানি করতে সবসময় সক্ষম হই না। চট্টগ্রাম বন্দরের অচল অবস্থা, বন্দর কেন্দ্রিক কিছু জটিলতা রয়ে যায়। যখন আমরা এই ভোগ্যপণ্যটা আমরা নির্দিষ্ট সময়ে তাদের হাতে পৌঁছাতে না পারি, সেই কারণে কিন্তু তারা আমাদের উপর আস্থাহীনতায় ভুগে। যখন তারা আস্থাহীনতায় ভুগে, তখন আমাদের বার্গেনিংয়ের যে সক্ষমতাটা সেটি কিন্তু কমে যায়। আমরা যদি তাদেরকে তাদের সময় মতো সব কিছু আমরা দিতে পারতাম, অবশ্যই আমরা তাদের সাথে বার্গেনিং করতে পারতাম এবং আমরা উইন উইন সিচুয়েশনে আসতে পারতাম। আচ্ছা, আপনি জ্বালানি সংকটের কথা বলছিলেন, এইটা তো দীর্ঘদিন ধরেই আমরা যারা বাংলাদেশের যারা রপ্তানি পণ্য উৎপাদন করছেন কিংবা দেশের মধ্যে পণ্য উৎপাদন করছেন, সবাই এই সংকটের মধ্যে রয়েছে। নতুন সরকার ক্ষমতা আসার পর জ্বালানি সংকট মোকাবেলার জন্য তারা অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। বাস্তবতা আসলে কি? আপনারা কতটুকু প্রতিশ্রুতি অনুযায়ী পাচ্ছেন কিংবা আগামীতে প্রত্যাশা কেমন করছেন? ধন্যবাদ আপনাকে, একটা চমৎকার প্রশ্ন করেছেন। নতুন সরকার, একটি সরকারের জন্য 4 মাস খুবই স্বল্প সময়। দীর্ঘদিনের একটি অস্থির পরিবেশ বাংলাদেশে গিয়েছে, আপনারা জানেন। তার পরবর্তীতে একটি ইন্টারিম গভর্নমেন্ট গেল। ওই সময়টাতে কিন্তু বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসে নাই বললেই চলে। যেই সকল বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করেছিল তারাও কিন্তু বিমুখ হয়ে গিয়েছিল।
এই চ্যালেঞ্জটাকে নিয়ে নতুন সরকার এই একটি ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে একটি চমৎকার বাজেট তারা দিয়েছে বেসরকারি খাতে বিনিয়োগের জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই ধরনের একটি বিরোচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, মাঠে বাস্তবায়ন করার জন্য এই পোশাক খাত বা অন্য সকল রপ্তানি খাতের কিংবা কারখানাগুলোর মালিকদের সাথে ব্যাংক এবং আলাদা যেই ফ্যাসিলিটিসগুলো আমাদের প্রয়োজন তাদের সমন্বয় সম্মিলিতভাবে সবাইকে যদি একই ছাতার নিচে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এটা সুফল অবশ্যই চলে আসবে। আপনি সমন্বিত উদ্যোগের কথা বলছিলেন, যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে তো আসলে ব্যাংকের একটি অনেক ভূমিকাই থাকে, আপনাদের মূলধনের একটি যোগানের বড় অংশ সেখান থেকে আসে। একই সঙ্গে কাস্টমসের একটি জটিলতাও দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি। তো তৈরি পোশাকের রপ্তানি ক্ষেত্রে কাস্টমসের কোনো জটিলতা আছে কিনা এবং একই সঙ্গে ব্যাংক থেকে আপনাদের চাহিদা মতো পর্যাপ্ত পরিমাণ লোন পাচ্ছেন কিনা? ব্যাংকের যে তারল্যতা সংকট ছিল, এই তারল্যতা সংকটের কারণে কিন্তু ব্যাংক আপনার এই আর্থিক খাতগুলোতে আমাদের বিশেষ করে যে রপ্তানি খাতগুলোতে যে গার্মেন্টস বা অন্যান্য শিল্প কারখানা তারা সেভাবে যোগানটা দিতে পারেনি। আমরা যখনই ব্যাক টু ব্যাক এলসি বা অন্যান্য বিষয়ে যখনই আমরা ব্যাংকের সাথে কথা বলেছি, মাঝখানে একটা বিশাল একটা ধস গিয়েছে। আপনারা জানেন যে ডলার সংকট, আমরা ঠিকমতো রপ্তানি করতে পারতাম না, আমরা এলসি ওপেন করতে পারতাম না, নানা রকম আমরা প্রেশারে ছিলাম। ব্যাংকের পাশাপাশি কাস্টমসের যে ব্যাপারটা বললেন, আমাদের দেশে আমরা যারা বিভিন্ন কলকারখানা স্থাপন করেছি আমরা কিন্তু মানুষকে এখানে নিয়ে এসেছি, তাদের শ্রম বাজার তৈরি করে দিয়েছি। আমাদের ফ্যাক্টরির কথা যদি বলতে যাই, আমাদের প্রায় এখন 2000-এর মতো শ্রমিক আমাদের এখানে আছে। এই 2000-এর সাথে যদি আমি প্রতি পরিবারে 2 জন বা 3 জন করেও ধরি, 7 থেকে 8 হাজার লোকের কর্মসংস্থান বা তাদের চাহিদা সৃষ্টিকর্তা দেওয়ার মালিক, কিন্তু আমাদের মাধ্যমে সেটা পূর্ণ হচ্ছে। কাস্টমস যখনই আমাদের কাছে আসতেছে কাগজপত্র দেখার জন্য, বন্ড বা আদার্স, তারা কিন্তু প্রথম টার্গেটটাই থাকে এই আপনার হিসাব নিকাশগুলো আমাদেরকে দেন, দেখি কোথায় কোথায় চুরি হয়েছে। তারা যে একটি সুন্দর একটি ব্যবহার দিবে, মানে সহযোগিতামূলক মনোভাবের চেয়ে অধিকাংশ হচ্ছে যে খাত খুঁজতে আসতেছে যে তারা কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় চুরি হচ্ছে, কোথায় দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করতেছে। যে জায়গাটাতে আমরা ভীত সম্মত থাকি যখন আমরা কাস্টমসের সাথে বা অন্যান্য খাতে আমরা কথা বলতে যাই। আপনি যতটাই স্বচ্ছ থাকেন না কেন, আপনার যদি কোনো প্রকার ত্রুটি ধরার ইচ্ছে কারো থাকে, ত্রুটি কিন্তু ধরা সম্ভব। কাস্টমস বা অন্যান্য ক্ষেত্রে তাদের মনোভাব থাকতে হবে উদার, যে এরা বিনিয়োগ করেছে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করার জন্য, আমরা উদার থাকব। এই মানসিকতা নিয়ে যদি এগিয়ে আসে এনবিআর, কাস্টমস বা অন্যান্যগুলো, অবশ্যই শিল্প খাতে শিল্প উদ্যোক্তারা আরও বেশি উৎসাহিত হবে। আপনি অনেক প্রতিবন্ধকতার কথা বলছিলেন, একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হলো এই প্রতিবন্ধকতার পরেও এই খাতে নতুন বিনিয়োগ কী পরিমাণ আসছে, কিংবা আপনারা যারা পুরনো এখানে বিনিয়োগকারী রয়েছেন কিংবা উৎপাদন করছেন, আপনারা নতুন করে বিনিয়োগে যাচ্ছেন কিনা? নতুন বিনিয়োগের যে বিষয়টি আসছে, আপনার জানেন যে এই সেক্টরটাতে ব্যবসা করার ক্ষেত্রে ব্যাংকিং যে তারল্যতাটা কিন্তু অনেক বড় একটা ইস্যুস। ব্যাংক থেকে যে ব্যাংকের সাপোর্টটা, সরকার যে বাজেট প্রণয়ন করেছে, বাজেটে দেখেছেন যে আভ্যন্তরীণ বা ব্যাংকিং খাত থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা ঋণের কথা বলা হচ্ছে। সরকারি খাতে যদি এই পরিমাণ ঋণ চলে যায়, বেসরকারি খাতে কিন্তু ব্যাংক আবারও ঋণ দেওয়ার ক্ষেত্রে তারল্যতা সংকটে ভুগবে। এটি কিন্তু আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি যে জিনিসটা আছে, আপনার নতুন বিনিয়োগে আমরা বিদেশি যে বিনিয়োগকারীদেরকে আমরা আকৃষ্ট করব, তার জন্য যে একটি স্বাভাবিক সুন্দর পরিবেশ, সুষ্ঠু পরিবেশ, যখন দীর্ঘমেয়াদী একটি সুষ্ঠু পরিবেশ বিরাজমান থাকবে তখন তাদেরকে কিন্তু আকৃষ্ট করা সহজ। বাংলাদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবে। আমি বিনিয়োগ করছি, আমি ট্যাক্স দিচ্ছি, আমি কোনো বেনিফিট পাচ্ছি না। এখান থেকে কিন্তু মানুষের মধ্যে যে আগের যেটা বিনিয়োগ করার বা আগের যে একটা কর্মক্ষেত্র তৈরি করার যে একটা প্রবণতা ছিল, সেটাতে কিন্তু মানুষ অনেকটাই বিমুখ, অনেক বেশি মাত্রায় বিদেশের দিকে তারা ঝুঁকে পড়ছে। এখন আমাদের এই বাংলাদেশি ব্যবসায়ীরা যারা বিদেশের দিকে ঝুঁকে পড়ছে, তাদেরকে কিভাবে বাংলাদেশের দিকে আরও বেশি মাত্রায় ফোকাস করানো যায়, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব কিন্তু সরকারের। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি নতুন সরকার, ব্যবসায়িক বান্ধব সরকার, বেসরকারি বিনিয়োগে তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতার আশ্বাস দিচ্ছে, সহযোগিতা করছে, শুধু আশ্বাস দিচ্ছে না। দুইটা ঈদে আপনারা দেখেছেন যে ইতিপূর্বে সকল ঈদেই শ্রমিক আন্দোলন হয়েছে। এবার শুধুমাত্র সরকারের একটি নীতিগত সিদ্ধান্তের কারণে, ব্যাংক সাপোর্টের কারণে কোথাও কোনো ধরনের ঝামেলা হয়নি। সুন্দরভাবে কিন্তু দুটি ঈদ আমরা উদযাপন করতে পেরেছি শ্রমিকদেরকে নিয়ে। আশা করব যে সরকারের এই প্রক্রিয়াটা চলমান থাকবে, যাতে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগকারীরা আরও উৎসাহিত হয়। আচ্ছা, আপনি দেশের বিনিয়োগ পরিবেশের কথা বলছিলেন, মোটামুটি কিছুটা আপনাদের অনুকূলে চলে এসেছে, হয়তো সামনের দিনগুলোতে আরও একটু বেশি প্রত্যাশা আপনারা করছেন। যদি এত কিছুই অনুকূল পরিবেশে থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্বোডিয়া কিংবা ভিয়েতনাম যারা রয়েছে আমাদের প্রতিযোগী দেশ, তারা তো উৎপাদনে আরও বেশি সক্ষমতা দেখাচ্ছে এবং তাদের রপ্তানি দিন দিন বাড়ছে। সেই জায়গাটায় বাংলাদেশ কেন রপ্তানিতে এখনও পিছিয়ে আছে? একটা বিষয় আপনি একটু খেয়াল করে দেখবেন, সংখ্যার যে আমরা যেই পরিমাণ সংখ্যক আমরা রপ্তানি করি, অর্থাৎ পণ্যের সংখ্যার বিচারে আমাদের কিন্তু রপ্তানি কমে নেই, আমাদের কমেছে আয়। অর্থাৎ
যেই রপ্তানি করার জন্য যে আমাদের আগের যে রেটটা ছিল বা আগের যে প্রাইসটা ছিল সেটি আমরা পাচ্ছি না বিধায় কিন্তু রপ্তানি আয় কমেছে, কিন্তু রপ্তানির সংখ্যা কিন্তু কমে নেই। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকভাবেই বিশ্লেষণ করা যায়। সবসময় কিন্তু আপনারা আমাদেরকে কোশ্চেন করে আসতেছেন যে রপ্তানি নিয়ে, রপ্তানিতে কিন্তু আমাদের যে পণ্য আমরা যে পরিমাণ পণ্য পাঠাইতাম তা কিন্তু আমাদের অব্যাহত আছে, কিন্তু আর্থিক দিক থেকে সেটার মূল্য কমে যাওয়ার কারণে বা তারা ক্রেতাদের কাছ থেকে আমরা সেই পরিমাণ বার্গেনিং করে প্রাইস নিতে পারছি না বিধায় আমাদের আয় কমেছে। এখানে তো আসলে দুটি প্রশ্ন চলে আসে। এক হলো আমরা কেন সেই ক্রেতাদের সঙ্গে এখনো বার্গেইন করে আমাদের কাঙ্ক্ষিত পরিমাণ টাকা নিয়ে আসতে পারছি না কিংবা আমাদের পণ্যের সঠিক মূল্য পাচ্ছি না। আরেকটি ঝুঁকি তো এখানে থেকে যায়, আমরা যে পরিমাণ পণ্য পাঠাচ্ছি তার সম পরিমাণ টাকা কি দেশে ফেরত আসছে নাকি কিছু টাকা থেকে যাচ্ছে? শোনেন না, একটা জিনিস কি, যারা দুর্নীতি পরায়ণ যে চক্রটা এটা থাকবেই। এটা শুধুমাত্র আমি যদি বাংলাদেশে বলি যে বাংলাদেশে আছে তারা সুযোগ সুবিধা নিচ্ছে তা না, পৃথিবীর সকল দেশেই থাকবে। পরিমাণ বেশি না কম, আমাদের মধ্যে যদি এই প্রবণতাটা অধিক ব্যবসায়ীর মধ্যে থাকে স্বভাবতই সেই অর্থটা পরিপূর্ণভাবে বাংলাদেশে ফেরত আসবে না। যদি আমরা বলতে চাই যে সকল ব্যবসায়ী যদি একই ধারায় থাকতো তাহলে কিন্তু বাংলাদেশে ব্যবসা থাকতো না। সবাই কিন্তু একই ধারার না। আমরা বিদেশে পণ্য রপ্তানি করতেছি, সমপরিমাণ অর্থ বাংলাদেশে আসতেছে, আন্ডার ইনভয়েস করে কিছু মানুষ বিদেশে টাকা পাচার করতেছে, তাদের সন্তানদেরকে বাইরে এস্টাবলিশ করতেছে তা না, বাট সেই সংখ্যাটা কতটুকু, কারা করতেছে সেটা কিন্তু ব্যাংক চাইলেই খুঁজে বের করতে পারে, সরকার চাইলেই খুঁজে বের করতে পারে। তারা যেন কোনো ধরনের কোনো ফাঁক ফোকর খুঁজে না পায় সেই ব্যাপারে যদি সরকার কঠোর নীতিমালা প্রণয়ন করে এবং আমরা যারা সঠিকভাবে জিনিসগুলো সম্পন্ন করতেছি আমাদেরকে যদি সেই জায়গায় ফ্যাসিলিটি বাড়াইয়ে দেয়, অবশ্যই বাংলাদেশের আবার সেই সক্ষমতা ফিরে আসবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, আপনারা যারা সরাসরি রপ্তানির সঙ্গে জড়িত আছেন আপনাদের এখানে মন্তব্যটা কি? দেশের সরকার পরিবর্তনের পর আমরা দেখেছি দেশ থেকে টাকা পাচারের একটি চেষ্টা অনেকেই করেছেন কিংবা অনেকেই নিজেদের নিরাপত্তার জন্য হয়তো দেশের বাইরে বিনিয়োগের দিকে যাচ্ছেন। আপনার কাছে কি মনে হয় তৈরি পোশাকের আড়ালে কি আসলে কোনো একটি চক্র দেশের বাইরে টাকা পাচারের চেষ্টা করছে কিংবা আগামীতে করবে? করছে বা করবে। ওই যে আমি আপনাকে একটি কথা বললাম যে আমরা কেউই তো আসলে এই জিনিসটা থেকে আপনি নিশ্চয়তা আপনি কখনো দিতে পারবেন না। এটা নিরূপণ করার দায়িত্ব বা এটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু ওই যে আপনি প্রথমে আমাদের কথা মধ্যে চলে আসছিল যে আমাদের আয়কর বিভাগ বা আরও যারা আছে তাদের, যারা করতেছে তারা জানে, আপনি জানেন, আমি জানি, তারাই কিন্তু আবার ফ্যাসিলিটিসগুলো নিচ্ছে। তারা যেন সেই ফ্যাসিলিটিসগুলো নিতে না পারে, পাচারকৃত অর্থ কীভাবে দেশে ফেরত আনা যায় সরকার যে চেষ্টা অব্যাহত রেখেছে, সরকারকে বরঞ্চ তথ্য দিয়ে সহযোগিতা করে আমরা যদি সেটি করতে পারি বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে এই যে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়াটা সেটি যাবে। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা যে জিনিসটা আমি মনে করতেছি আমার ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে, এলডিসি উত্তোলনের একটি বিষয় বারবার আমরা বলে আসতেছি। এই নভেম্বরের 24 তারিখে আমাদের সেটির মেয়াদ, যদিও আমরা 3 বছর আবার আবেদন করেছি, যেটা এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। আশা করতেছি সেটা আমাদের অনুকূলে আসবে। আমরা এমন সময় এলডিসি উত্তোলনের কথা বলছি, আমরা কিন্তু এলডিসি উত্তোলনের জন্য প্রস্তুত না। যখনই এলডিসি উত্তোলনের ঘোষণাটা চলে আসবে তখন যে শুল্কমুক্ত যে আমরা সুবিধাগুলো পাচ্ছি আমরা কিন্তু সেটি টোটালি আমাদের বন্ধ হয়ে যাবে। তখন আপনার জিএসপি প্লাস প্লাস এই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার জন্য যেই যে ক্রাইটেরিয়া আমাদের পরিপূর্ণ করা দরকার সেটি কিন্তু আমরা করতে পারতেছি না। ইন্টারন্যাশনাল মার্কেটে যখন বাংলাদেশি ব্র্যান্ড প্রতিষ্ঠিত হবে, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটা যখন প্রতিষ্ঠিত হবে তখন আমাদের বার্গেনিংয়ের সুযোগ কিন্তু অনেক বেড়ে যাবে। আমরা সেই সুযোগটা নিতে পারছি না, কারণ সরকারের নীতিগত সহায়তা ছিল না। এখন নীতিগত অনেক সহায়তা আসতেছে, এখন কতটুকু আমরা কাজে লাগাতে পারবো সেটি হচ্ছে সময়ের উপর ছেড়ে দিতে হবে। আমাদেরও প্রত্যাশা সরকারি যে নীতিগত সহায়তা দিচ্ছে সেই সহায়তাগুলো নিয়ে দেশে তৈরি পোশাক আরও এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনা যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্টার টিভিকে, নতুন পরিসরে আপনারা এসেছেন এবং অতি অল্প সময়ে দর্শকদের হৃদয়ে আপনারা জয় করতে পেরেছেন। আমি স্টার টিভির সকল কলা কৌশলী এবং দর্শকদের সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেশের তৈরি পোশাক খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন তৈরি পোশাক কারখানা কিউএস টেক্সট নেটওয়ার্ক লিমিটেড চেয়ারম্যান শাফায়েতুল্লাহ রহমান। দেখছেন স্টার স্টুডিও, ফিরছি একটু পরেই। দেখছেন স্টার স্টুডিও। বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি সর্বজনীন আন্তঃলেনদেনের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে এই কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। দুদিনই যেখানে লেনদেন হয়েছে 22 কোটি টাকা। কিন্তু এই বাংলা কিউআর আসলে কি, কেন এটি বাধ্যতামূলক করা হলো, কি কি সুফল মিলতে পারে এই কোড ব্যবহারে, বিস্তারিত জানবো স্টার এক্সপ্লেইনডে। কিউআর সব পেমেন্ট কিভাবে বদলে দেবে বাংলাদেশের
লেনদেনের ধরন কি থাকছে বাংলা কিউআরে। আপনি যখন কোনো দোকানে মোবাইলের টাকা পরিশোধ করতে যান তখন কি কখনো এমন পরিস্থিতি পড়েছেন আপনার ফোনে বিকাশ আছে কিন্তু দোকানে শুধু নগদের কিউআর, কিংবা আপনার ব্যাংকের অ্যাপ আছে অথচ সামনে অন্য প্রতিষ্ঠানের কিউআর কোড, ফলে একই দোকানে ঝুলছে 3-4টি আলাদা কিউআর। প্রশ্ন হলো, ডিজিটাল পেমেন্ট যদি এত আধুনিকই হয় তাহলে এতগুলো কিউআর কেন? এই সমস্যার সমাধান করতেই বাংলাদেশ ব্যাংক চালু করেছে বাংলা কিউআর। 1 জুলাই নতুন অর্থবছরের প্রথম দিন থেকে দেশের সব মার্চেন্ট পয়েন্টে এটি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বাংলা কিউআর আসলে কি, কেন এটি বাধ্যতামূলক করা হলো? এতে লাভ কার বেশি, সরকারের, ব্যবসায়ীর নাকি সাধারণ মানুষের? সেই উত্তরে খুঁজবো আজকের স্টারবিজ এক্সপ্লেইনডে। প্রথমেই আসি, বাংলা কিউআর কি? সহজ ভাষায় বললে এটি একটি জাতীয় ইউনিফাইড কিউআর কোড। আগে বিকাশের আলাদা কিউআর ছিল, নগদ কিংবা রকেটের আলাদা, আবার ব্যাংকের ক্ষেত্রেও আলাদা। এখন আর সেটি থাকবে না। একটিমাত্র বাংলা কিউআর স্ক্যান করেই আপনি যে কোনো অংশগ্রহণকারী ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাপ দিয়ে টাকা পরিশোধ করতে পারবেন, অর্থাৎ ওয়ান কিউআর এনি ব্যাংক এনি মোবাইল ওয়ালেট। এখন প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কেন এটি চালু করলো? এর মূল কারণ মূলত বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট দ্রুত বাড়লেও পুরো ব্যবস্থা ছিল বিচ্ছিন্ন। প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর থাকায় ব্যবসায়ীদের একাধিক কিউআর রাখতে হতো। এতে গ্রাহকরাও প্রায় বিভ্রান্ত হতেন। তাই বাংলাদেশ ব্যাংক চায় নগদ লেনদেন কমুক, ডিজিটাল পেমেন্ট বাড়ুক, সব প্ল্যাটফর্ম একে অপরের সঙ্গে যুক্ত হোক এবং একটি ক্যাশলেস ইকোনমির দিকে এগিয়ে যাক বাংলাদেশ। কিন্তু বাংলা কিউআর বাধ্যতামূলক করা হলো কেন? উত্তরটা খুবই সহজ। যদি এটি ঐচ্ছিক রাখা হতো তাহলে অনেক প্রতিষ্ঠান নিজেদের আলাদা আলাদা কিউআর ব্যবহার করত। এতে কখনোই এটি জাতীয় ইউনিফাইড সিস্টেম গড়ে তোলা সম্ভব হতো না। তাই বাংলাদেশ ব্যাংক বলছে সব ব্যাংক, এমএফএস পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং মার্চেন্টকে বাংলা কিউআর ব্যবহার করতে হবে। এটি দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি কেন্দ্রীয় সিদ্ধান্ত। এখন দেখা যাক এটি কিভাবে কাজ করে। ধরুন আপনি একটি রেস্টুরেন্টে খেতে গেলেন, বিল হলো 1000 টাকা। আপনি দোকানে থাকা বাংলা কিউআর স্ক্যান করবেন। এরপর আপনি নিজের ব্যাংকের অ্যাপ অথবা বিকাশ, নগদ কিংবা অন্য কোনো অংশগ্রহণকারী অ্যাপ থেকেই টাকা পরিশোধ করবেন। অর্থাৎ দোকানদারের কোনো প্রতিষ্ঠানের কিউআর আছে সেটি আর গুরুত্বপূর্ণ নয়, আপনার অ্যাপটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলা কিউআর কে নিয়ন্ত্রণ করবে? এই পুরো ব্যবস্থার নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক, আর প্রযুক্তিগতভাবে এটি পরিচালিত হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবির মাধ্যমে। এর সঙ্গে যুক্ত রয়েছে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটররা। প্রশ্ন হলো, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার এই উদ্যোগ কি বাংলাদেশই প্রথম? উত্তর, একদমই না। আমাদের প্রতিবেশী দেশ ভারতে রয়েছে ইউপিআই এবং ভারত কিউআর, সিঙ্গাপুরে রয়েছে এসজি কিউআর, মালয়েশিয়ায় ডুইট নাও কিউআর, থাইল্যান্ডে থাই কিউআর পেমেন্ট, ইন্দোনেশিয়ায় কিউআরআইএস। অর্থাৎ বিশ্বজুড়ে এখন লক্ষ্য একটি কিউআরে সব ধরনের ডিজিটাল পেমেন্ট করা। মূলত বাংলাদেশেও সেই পথেই হাঁটছে। তবে বাংলা কিউআর দেশব্যাপী বাস্তবায়ন মোটেও সহজ হবে না, কারণ দেশ জুড়ে লাখ লাখ দোকানের পুরনো কিউআর বদলাতে হবে। সব ব্যাংক ও এমএফএসকে একই প্রযুক্তিগত মানে আনতে হবে, ছোট ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিতে হবে, পাশাপাশি সব গ্রাহককে ইন্টারনেটের অ্যাক্সেস থাকতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো সব প্রতিষ্ঠানের মধ্যে নিরবচ্ছিন্ন প্রযুক্তিগত সমন্বয় নিশ্চিত করতে হবে। বাংলা কিউআরে লাভ কি হবে? মূল লাভটা হবে সরকারের। এর মাধ্যমে সব ডিজিটাল লেনদেনের রেকর্ড থাকবে, কর ফাঁকি কমানো সহজ হবে, ট্যাক্স টু জিডিপি অনুপাত বাড়বে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধেও সহায়তা করবে সরকারকে। আর নগদ টাকা ছাপানো ও পরিবহনের খরচ তো কমবেই। আরেকটি প্রশ্ন, আপনার আমার অর্থাৎ সাধারণ মানুষের এতে লাভ কি হবে? একটিমাত্র কিউআর, মোবাইলেই থাকবে টাকা, সাথে নেই খুচরা টাকা রাখার ঝামেলা। লেনদেন হবে অনেক দ্রুত, সাথে আপনার টাকার নিরাপত্তাও অনেক বেড়ে যাবে। তাই বাংলা কিউআর আসলে শুধুমাত্র একটি নতুন কিউআর নয়, এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে এক প্ল্যাটফর্মে আনার একটি বড় উদ্যোগ। তবে এই উদ্যোগ সফল হবে কিনা সেটি শুধু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার উপর নির্ভর করবে না, বরং ব্যাংক, মোবাইলের আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই কত দ্রুত এই পরিবর্তনকে গ্রহণ করবে তার উপর। আর যদি সেটি সম্ভব হয় তাহলে হয়তো খুব শিগগিরই বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন সংজ্ঞা হবে একটি কিউআর সব পেমেন্ট। তাই বাংলা কিউআর আসলে শুধু একটি নতুন কিউআর কোড নয়,
এটি বাংলাদেশ ডিজিটাল অর্থনীতিকে এক প্ল্যাটফর্মে আনার একটি বড় উদ্যোগ। তবে এই উদ্যোগ সফল হবে কিনা সেটি শুধু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার উপর নির্ভর করবে না, বরং ব্যাংক, মোবাইল আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই কত দ্রুত এই পরিবর্তনকে গ্রহণ করে তার উপর। আর যদি সেটি সম্ভব হয় তাহলে হয়তো খুব দ্রুতই বাংলাদেশের ডিজিটাল লেনদেনের নতুন সংজ্ঞা হবে একটি কিউআর সব পেমেন্ট। দর্শক, দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,28,556 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,18,291 টাকা, 18 ক্যারেটের 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,53,148 টাকায়। গত শুক্রবার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, আর আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,176। ইউরোপের দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বাড়ায় এসি কেনার হিড়িক পড়েছে। দীর্ঘদিন ধরে ইউরোপীয়রা এসিকে অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর বলে মনে করলেও বর্তমান পরিস্থিতিতে সেই ধারণা পাল্টাতে শুরু করেছে। তীব্র গরমে প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণহানি ঠেকাতে ইউরোপ জুড়ে এখন ঘরে ঘরে এসি কেনার যেন ধুম লেগেছে। শীতের অঞ্চল ইউরোপে রেকর্ড ভাঙা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। আগের তুলনায় গরম বাড়ায় এক সময় এসি বিমুখ ইউরোপের মানুষ এবার শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র কিনতে হুমড়ি খেয়ে পড়েছে। এই সুযোগে এশিয়ার এসি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর ওই অঞ্চলে বিক্রি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যুক্তরাষ্ট্র শীত প্রধান হলেও সেখানে প্রায় 90% বাড়িতে এসি আছে। তবে ইউরোপে এই হার মাত্র 20%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইউরোপ মহাদেশে প্রতি বছর অতিরিক্ত গরমে প্রায় 1,75,000 মানুষের মৃত্যু হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় এসি এখন বিলাসিতা নয়, বরং জরুরি পণ্যে পরিণত হয়েছে। ইউরোপে এসির চাহিদা বাড়ায় সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজি, আর চীনের মিডিয়া, জাপানের মিৎসুবিশি ইলেকট্রনিক্সের মতো প্রতিষ্ঠানগুলো। স্যামসাং জানিয়েছে চলতি বছরের প্রথমার্ধে ইতালি, স্পেন ও ফ্রান্সে তাদের এসি বিক্রি ব্যাপক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে আগাম ক্রয়াদেশও। বাজার পরিসংখ্যান বলছে জার্মানিতে মে মাসে অনলাইনে এসি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 37% বেড়েছে। একই সময় স্পেন ও ফ্রান্সে এসি সরবরাহ বেড়েছে 108%। ইউরোপে একটি এসি স্থাপনে $1,100 বেশি খরচ হতে পারে, যা অনেক পরিবারের নাগালের বাইরে। রোকসানা রিমি, স্টার নিউজ। এই ছিল স্টার বিজ টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।